মহান মে দিবসকে উপলক্ষ করে মাইগ্রেন্টস ওয়ার্কারদের রাইটস এবং সাস্টেনেবল রিইন্টিগ্রেশন এই বিষয়ক আজকের এই মতবিনিময় সভা। আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি সাবেক প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রী এবং বর্তমান সংসদীয় স্থায়ী কমিটির শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব ইমরান আহমেদ, উপস্থিত সংসদীয় ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সকল সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রাক্তন সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, ওআরবি, আইএলও সহ সকল প্রতিষ্ঠানের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সকলকেই পার্লামেন্টারি ককাস অ্যান্ড মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আমাদের এই অনুষ্ঠানটি বেশ কিছু সময় ধরে চলছে। আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলে শেষ করব। আমি মূলত আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে এখানে যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত ছিলেন। আপনারা আপনাদের আমি বলবো যে খুবই সুচিন্তিত মতামত আপনারা প্রদান করেছেন এবং এটি অবশ্যই আমাদেরকে সমৃদ্ধ করবে এবং যে লক্ষ্য নিয়ে পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যে আমরা এই মাইগ্রেন্টস ওয়ার্কার বলি বা এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কার যেটাই বলি আমরা, তাদের জন্য কিছু করা, সেটি যে ক্যাপাসিটিতেই হোক, যে পরিমাণই হোক, তো সেই যাত্রাকে অবশ্যই সমৃদ্ধ করবে। এখানে বিভিন্ন ইস্যু আলোচনা হয়েছে। এখানে স্টেক হোল্ডার যারা আছেন প্রায় সবাই বক্তব্য রেখেছেন। আমাদের যে দুজন বোন, ওনাদের একদম বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছে, যেটি আমাদেরকে যেরকম জানার সুযোগ করে দিয়েছে, একইভাবে আমাদের যে ব্যর্থতাগুলো রয়েছে সেই ব্যর্থতাগুলোকেও আমাদের সামনে এনে দিয়েছে। এখানে বাইরের প্রতিনিধি আছেন, উনি সার্বিকভাবে ওনাদের অবস্থান তুলে ধরেছেন। ওনারা সবসময় আমাদের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেন এবং ওনারা সবথেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। ওনাদের এই সহযোগিতাকে আমরা সবসময় ভ্যালু করি এবং আমরা আশা করি যে আপনাদের সাথে আমাদের এই সহযোগিতাপূর্ণ যাত্রা অব্যাহত থাকবে। এখানে আইএলও রেহনুমা আপা আছেন, যিনি আসলে সত্যিকার অর্থে আমাদের সাপোর্ট স্ট্রাকচার, এবং আপনি যেভাবে এই বিষয়টিকে আমি বলবো যে অনুধাবন করেন, এটি কিন্তু আমাদেরকে আসলে মনে করি যে আমাদের জন্য একটি বড় ভরসার জায়গা, যে আপনাদের মতো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যদি মানে ঠিক এই অনুধাবনের জায়গাটাতে আসেন, তাহলে সেটি আমাদেরকে আশা জাগায়। আমি দু একটি বিষয়ে জাস্ট এখানে কথা বলতে চাই। এখানে আমাদের অনেক সংসদ সদস্যরা যেটি বলেছেন যে আমরা আসলে বাইরে গেলে আমাদের ওয়ার্কাররা সম্মান পায় না, আমরা অসম্মানিত হই, আমরা নির্যাতিত হই, নিপীড়িত হই। এটি একদম বাস্তব কথা। তো এই যে অসম্মানের জায়গা, নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছি, এই অবস্থা থেকে বের কিন্তু আমাদেরকেই হতে হবে, আমাদের কেউ করে দেবে না। আমি দুটি উদাহরণের কথা বলি। আমি এবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে মালয়েশিয়াতে গিয়েছিলাম। সেখানে আমাকে আমাদের আরেকটি মানে সিভিল সোসাইটি অর্গানাইজেশন রামরু, আপনারা জানেন, ওরা অনেক কাজ করেন, ওনারা আমাকে নিয়ে গিয়েছিলেন। এবং তারপরে আমি এই রিসেন্টলি এই মাঝখানে গত মাসে আমাদের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির আমি একজন সদস্য। তাদের একটি প্রোগ্রামে আমি গিয়েছিলাম দুবাইতে, মানে আবুধাবিতে, দুবাই হয়ে গিয়েছিলাম। তো মালয়েশিয়ার অভিজ্ঞতাটা একটু বলি। যে মালয়েশিয়াতে আমি যে ওয়ার্কশপে অংশগ্রহণ করি, সেখানে মালয়েশিয়ার হোম মিনিস্টার তিনি সম্ভবত প্রথম দিন উপস্থিত ছিলেন এবং আমি বাংলাদেশের মেয়র পার্লামেন্ট। সো একটা ফর্ম দেওয়া হলো, সেই ফর্মে একটা কোয়েশ্চেন ছিল লাস্টে, যে মালয়েশিয়াতে বাংলাদেশি ওয়ার্কার কিভাবে কমানো যায় সেই বিষয়ে তোমার মতামত প্রদান করো। তো আমি ফর্মটা দেখে তারপরে আমি আয়োজক যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট, আমি মতামত দেবো বা আমি ওপিনিয়ন দেবো যে এখানে বাংলাদেশি শ্রমিকদের আরও ভালো কিভাবে রাখা যায় এবং কিভাবে তাদের পার্টিসিপেশন বৃদ্ধি করা যায়, আর আমাকে দিচ্ছ সার্ভে যে এটা কিভাবে কমানো যায়, আমি মতামত দেবো। এটা তো আমার জন্য মানে অপমানজনক। তারা অবশ্য সলিডারি বললো, কিন্তু তারা বললো যে না, এখানে কিছু বাস্তব সমস্যা আছে, তাহলে সেগুলো তুমি শোনো। তারপরে তারা অনেক কিছু বললো, যে ওখানে রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিও ছিল।
তারা বলছেন যে না এখানে তোমাদের ওয়ার্কার্সরা এখানে ভুয়া কাগজপত্র নিয়ে আসার পরে তারা ইল্লিগাল হয়ে যায়, তারা অনেক সামাজিক সমস্যা তৈরি করে, তারা অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশি ওয়ার্কাররা বর্তমানে মালয়েশিয়াতে একটি সামাজিক সংকট হয়ে দাঁড়াচ্ছে। একদম এই স্পেসিফিক এই ওয়ার্ডগুলো ইউজ করছে তারা। সুতরাং আমাদের এই বিষয়টা এখন এইভাবে দেখতে হবে। তো আমি মালয়েশিয়ার হোম মিনিস্টার ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম বা ওনাদের প্রতিনিধি ছিল যে আমাদের যে ওয়ার্কাররা আসছে তোমরা বলছো যে এম্বাসি অ্যাটাস্টেশন দিচ্ছে, তারপরে ওরকম ভুয়া কাগজপত্র নিয়ে আসছে, তো তাহলে মানে এখানে যে তোমাদের কোম্পানি যারা এদেরকে ভিসা দিচ্ছে কাগজ দিচ্ছে এটা তো মানে তাদের একটা দায়িত্ব রয়েছে। তো ওখান থেকে তখন তাদের হোম মিনিস্ট্রির পক্ষ থেকে বলা হলো যে এটা তো তোমার এম্বাসির দায়িত্ব যে এগুলো চেক করে দেখবে। তাই আমি বললাম যে তোমাদের কয়েক হাজার ফ্যাক্টরি আছে, আমার এম্বাসি যে ওখানে চেক করে দেখবে প্রত্যেক এখানে কি যাওয়া সম্ভব? এবং তখন ওদের রিক্রুটিং এজেন্সির একজন আবার বললো যে অনেক ফ্যাক্টরিতে নাকি বাংলাদেশ এম্বাসির লোককে ঢুকতেই দেয় না, পারমিশনই দেয় না। তাই আমি বললাম যে তাহলে এই সমস্যার সমাধান কে করবে? এটা তো তোমাদের করতে হবে। এবং আমি এটাও বললাম যে তোমরা তোমাদের ইমিগ্রেশন সিস্টেমকে নাকি ডিজিটালাইজেশন করেছো, তাহলে আমাদেরকে অ্যাক্সেস দাও, তোমার ইমিগ্রেশন সিস্টেমে দেখে আমার দেশের ইমিগ্রেশন চেক করবে যে কাগজপত্রটা ঠিক আছে কিনা, শুধু এই অ্যাক্সেসটা দাও। বলো যে না সেটা দেওয়া যাবে না, সেটা ন্যাশনাল সিকিউরিটির সমস্যা আছে। তাহলে বললাম তাহলে কিভাবে চেক হবে? তাহলে চেকটা কিভাবে হবে? এখানে তো তোমরা নিজেরাও স্বীকার করছো যে তোমাদের অনেক প্রতিষ্ঠানে ভুয়া কাগজপত্র দেয়, অনেক মালয়েশিয়ার এমপ্লয়ার যারা আছে। তো এই যে সমস্যাগুলো এগুলো, এবং ওখানে যে বিষয়টা আমি বলছিলাম, ওখানে আমার সাথে নেপালের বেশ কয়েকজন প্রতিনিধি ছিল, এমপি ছিল না, তাদের বেশ কয়েকজন প্রতিনিধি। এবং আমি দেখলাম যে মালয়েশিয়ানদের মধ্যে অলরেডি একটা মনোভাব চলে এসেছে যে নেপালিজ আর ফার মোর বেটার দেন বাংলাদেশিস। এবং আপনারা জেনে অবাক হবেন, এবং আমি তো মনে করি যে খুব অল্প সময়ের মধ্যে মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের থেকে বেশি নেপালি শ্রমিক থাকবে। আমি যে পরিস্থিতি ওখানে দেখে এসেছি, এবং একই পরিস্থিতি আমি দুবাই আবুধাবিতে যেয়ে থেকেছি। আমি ওখানে এম্বাসির সাথে একটা মিটিং হয়েছে, যে কথা পঙ্কজ দা বললেন যে আসলে সত্যিকার অর্থে যে আমরা মন্ত্রী এমপিরা যখন যাই তখন তো এম্বাসি অস্থির হয়ে যায়। এটা হতেই মানে তারা প্রোটোকল দেয় আমাদেরকে, আমাদের যেরকম সমাদর করে অন্যদেরকে তো আসলে করে না। তো তারপরে আমি তাদের সাথে মিটিং করেছি ওখানে, এবং ওখানে আমাদের অনেক প্রবাসী ভাইরা ছিলেন। আমি জানি না আমার সাথে অনেকে একমত হবেন কিনা, কিন্তু আবুধাবি এম্বাসিতে এখন আমরা উপস্থিত হওয়ার জন্যই কিনা আমি জানি না, ওখানে দেখলাম সার্ভিস খুব ভালো। এবং ওখানে প্রবাসী যারা ছিলেন অনেকের সাথে কথা বললাম, তারাও বেশ হ্যাপি দেখলাম। ওখানে ইনফ্রাস্ট্রাকচারটা অনেক বড় দেখলাম। কিন্তু ওখানেও এম্বাসি থেকেও আমাকে জানানো হলো যে আবুধাবিতেও দুবাইতেও কিছুদিনের মধ্যে বাংলাদেশিদেরকে কর্মক্ষেত্রে নেপালিরা অতিক্রম করে চলে যাবে। এবং ওখানে নাকি আমি কারণগুলো জানতে চাইলাম, মানে এই কথাটাতে আমি এসেছি এই জন্য যে কারণগুলো তারা যেটা বললো, নেপালিরা ভালো ইংরেজি বলতে পারে, নেপালিরা খুব পরিশ্রমী বলে তারা মনে করে, নেপালিরা ওখানে কাজের বাইরে অন্য কোনো রকম অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয় না, এবং যে কাজের জন্য নেপালিদেরকে নেওয়া হয় সেই কাজের জন্য তারা ট্রেনিং প্রাপ্ত হয়। এবং এই একই কথা কিন্তু মালয়েশিয়াতেও আমাকে বলা হয়েছে যে নেপালি একজন শ্রমিককে আনার ক্ষেত্রে তারা অনেক কমফোর্টেবল, তারা মোটামুটি কথাবার্তা চালাতে পারে। একজন ওয়েল্ডারকে যদি আনা হয় সে আসলেই ওয়েল্ডিংয়ের কাজ জানে, একজন সিকিউরিটি গার্ডকে যদি আনা হয় সে আসলেই জানে কীভাবে সিকিউরিটি গার্ডের কাজ করতে হয়। মানে যে কাজের জন্য যারা আনে নেপালিরা সেই কাজটা ভালো করে করে। মানে আমি কথাটি এই কারণে বললাম যে আমাদের বোধহয় যে ট্রেনিংয়ের কথা, শিক্ষার কথা, বিভিন্ন বিষয়ে বলা হচ্ছে, আমাদের আসলে যতক্ষণ পর্যন্ত আমরা প্রপার স্কিল্ড ম্যান পাওয়ার পাঠাতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই যে অসম্মান, নিপীড়ন, নির্যাতন এগুলো হবেই। আমাদের এই যে আমাদের বোনেরা গেছেন ওখানে অনেক কষ্টের সম্মুখীন হয়ে এসেছেন। আপনি ডাটা নিয়ে দেখেন তো যে ফিলিপিনো যারা যায় তাদের মধ্যে এরকম ঘটনা কতগুলো আছে, আমার মনে হয় 1-2% পাওয়া যাবে না, একদম 1-2% আপনি পাবেন না। সিঙ্গাপুরে কেয়ার গিভার মানে বাসায় যারা সহযোগিতা করেন তাদের 90% হলো ফিলিপিনো। এখানে কিন্তু বাংলাদেশিরা আমরা কোনো রকম পেনিট্রেটই করতে পারি না, কারণ তাদের যে স্ট্যান্ডার্ড স্কিলে সেটার ধারে কাছে আমরা যেতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বেশ কয়েক বছর ধরে তিনি আমাদের যে মানে স্কিল্ড নার্সেস বাইরে পাঠানো, আমাদের মন্ত্রী মহোদয় ছিলেন উনি জানেন, এটি বলে আসছেন। কিন্তু মন্ত্রী মহোদয় বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন আমি জানি, কিন্তু এটাতেও কিন্তু আমরা মানে যে স্কিল লেভেল সেই স্কিল লেভেলের ম্যান পাওয়ার আমরা দিতে পারি না, আমরা করতে পারছি না। সো আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে। অসীমদা যে কথাটি বললেন যে আমাদের আসলেই টিটিসি বলেন অনেক উন্নতি হয়েছে আজকে। সত্যিকার বলতে যে অসীমদা অনেকদিন পরে বললেন ওয়ার্ডটাই কিন্তু এখন আসলে ওইভাবে শোনা যায় না, আদম ব্যাপারী। বাইরের যে আপনারা কিছু মনে করবেন না, কিন্তু একসময় কিন্তু ওই আদম ব্যাপারী বলা হতো, কিন্তু এখন কিন্তু এই ওয়ার্ডটা শোনা যায় না। কিন্তু এক্সপ্লয়টেশন আছে, এই সমস্যাগুলো আছে। অ্যাম্বাসির বিষয়টা আমি বলে শেষ করব।
এম্বাসির তিক্ত অভিজ্ঞতা আসলে সবারই কম বেশি আছে, কিন্তু আমি মনে করি যে একতরফা তাদেরকে আসলে ব্লেম দেওয়াটা বোধহয় আমাদের জন্য আমাদের একটা মানে সুবিধাবাদী চরিত্রের মতো হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছি, ঠিক আছে, এম্বাসিতে তাদের ওপরে কি লোডটা আমরা দিচ্ছি। যেমন এখানে মন্ত্রী মহোদয় আছেন, ওনার মন্ত্রণালয়কে কি আমরা সেই পরিমাণ ইকুইপ করতে পেরেছিলাম? পারি নাই তো। কারণ আপনি মানে যেগুলো লেবার ইন্টেন্সিভ মার্কেট, যেমন মালয়েশিয়া বলেন, মিডল ইস্ট বলেন, বিভিন্ন জায়গায়, সব জায়গায় তো না, সেখানে আপনি একজন লেবার অ্যাটাশে দিচ্ছেন, তার আন্ডারে একজন ওই আরদালির মতো লোকজন থাকে, একজন দুইজন। সে কিভাবে ওখানে 1 লক্ষ 2 লক্ষ আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকে সাপোর্ট দেবেন? এটা কি হিউম্যানলি পসিবল? আমি আপনি পারতাম না তো। তো আমাদের তো ওই জিনিসটা চিন্তা করতে হবে। এখন আমার অস্ট্রেলিয়াতে লেবার অ্যাটাশে বা লেবার উইং বড় কি দরকার? ওখানে তো আমার সেই প্রয়োজনীয়তাই নাই। হ্যাঁ, আমার দরকার কিন্তু আমরা যেটা ককাস থেকে বারবার বলেছি যে আমাদের মিডল ইস্টে বা এইসব জায়গায় আমার এম্বাসিতে যতজন স্টাফ থাকবে প্রায় সমপরিমাণ স্টাফ আমরা লেবার উইংয়ে রাখতে হবে। কারণ এটা বাস্তবতা। আমার সৌদি আরবের মতো বিরাট জায়গা, আমাদের বেশি কনসুলেট দিতে হবে, মানে সেই কনসুলেটে শুধু লেবার রিলেটেড লোকই থাকবে, কোনো সমস্যা নেই তো। আমার তো ওখানে ইনভেস্টমেন্ট করলে রিটার্নটা অনেক বেশি আসবে। মানে আমাদের এই জিনিসগুলো বোধহয় চিন্তা করা দরকার। আমার যুক্তরাষ্ট্রে ইউকেতে লেবার অ্যাটাশে দিয়ে কী হবে? কারণ ওখানে আসলে ওইভাবে মানে যারা থাকে তাদের আসলে লেবার উইংয়ের প্রয়োজন নাই, এটাই বাস্তবতা। তো এই বিষয়গুলো আমি মনে করি আমরা এম্বাসির সাথে বা দূতাবাসগুলোর সাথে ককাসের পক্ষ থেকে বিভিন্ন সময় অনেক মত বিনিময় করেছি। আমাদের মাহাজাবিন আপা থাকলে আসলে ভালো হতো, আমাদের সেক্রেটারি যিনি আছেন ওনার এই ক্ষেত্রে অভিজ্ঞতা আরও বেশি, সাইফুল ভাই আছেন, উনিও বলতে পারবেন যে আসলে এই ক্ষেত্রে আমার মনে করি যে আমরা মানে আমাদের ককাসেরও কিন্তু এটা একটা অ্যাপ্রোচ যে আমরা ব্লেম গেমে যাই না, আমরা কাউকে ব্লেম দিতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে অবস্থান আছে সেখান থেকে সকলের প্রচেষ্টায় আমরা যেন পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারি। এখানে অসীমদা খুব ভালো বলেছেন। অসীমদা তো একদম তৃণমূল থেকে রাজনীতি করে উঠে এসেছেন, দাদা আসলে মানুষের সাথে সবসময় মেশেন, উনি জানেন। দেখেন এই যে এয়ারপোর্টের কথা যেগুলো বললেন, যে পরিস্থিতির অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু ছোট ছোট আর কিছু পরিবর্তন করলে কিন্তু আমরা অনেক উন্নয়ন করতে পারি। সত্যি কথাই তো। আমি দাদা আমরা যখন দেশের বাইরে যাই আমরা একটা ভালো রুমের মধ্যে বসে আছি, কিন্তু আমার মানে যে প্রবাসী ভাইয়ের রেমিটেন্স পাঠানোর ফলে এয়ারপোর্টে ওরকম রুমটা করা গেছে, সেই ভাইটিকে কিন্তু আমি দেখছি যে আমার থেকে হয়তো 500-1000 গজ দূরে দাঁড়িয়ে আছে একটা ব্যাগ কাঁধে নিয়ে, একটা বসার চেয়ারও নাই। সো দিস থিংস এগুলো কিন্তু আমরা আসলে চেঞ্জ করতে পারি। এটা অবশ্যই আমরা চেষ্টা করবো। যে আমি এমপি হিসাবে বলছি, তাহলে আপনারা কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারেন না, আপনি তো এমপি, এটা তো আপনাদের করার দায়িত্ব। এটা সত্যি কথা, আমাদের করার দায়িত্ব, এবং সেই প্রচেষ্টাতেই তো আমরা নিচ্ছি। ককাস থেকে আমি সম্মানিত প্রধান অতিথিকে অনেক ধন্যবাদ জানাই যে উনি যখন মন্ত্রী ছিলেন তখন এই বিষয়গুলোতে অনেক প্রোঅ্যাক্টিভ ভূমিকা রেখেছেন। এখনও ওনার এই উপস্থিতি আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। এখানে সিভিল সোসাইটির যারা আছেন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের যে আমাদের ক্ষেত্রে যে সহযোগিতার জায়গাটা, এটি আপনারা অব্যাহত রাখবেন। আমরা ককাসে যারা আছি আমরা চেষ্টা করছি, যতটুকু পারি আমরা চেষ্টা করছি, এবং আমাদের এই চেষ্টাটা অব্যাহত থাকবে। এইটুকু কথা আমরা আজকে আপনাদেরকে দিতে পারি। আপনাদের সকলের উপস্থিতি এবং অংশগ্রহণের জন্য অনেক অনেক ককাসের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলকে শুভেচ্ছা।